গতকাল আমরা দেখলাম জনগর্জন সভা তৃণমূল কংগ্রেসের ব্রিগেড হলো সেখানে এবং সেখানে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস এবং তারপর থেকেই রাজনৈতিক জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তার মধ্যে বিভিন্ন দিকগুলো যেগুলো উঠে আসছে তার মধ্যে অন্যতম অবশ্যই বহিরাগত তত্ত্ব। তার কারণ এই ৪২ জনের মধ্যে ৩ জন যাদেরকে শাসক দল তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে তারা আদৌ কি বাংলার সঙ্গে তাদের কোনো যোগ রয়েছে? যে তত্ত্বে বারবার করে তৃণমূল কংগ্রেস শান দেয় এবং বিজেপিকে তুলোধনা করে এখন সেটাই তাদের কাছে কাঁটা হয়ে উঠছে। সেই তৃণমূলই এবার লোকসভার ভোটে প্রার্থী তালিকায় তিন জন ভিন রাজ্যের মুখ। বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা যেমন ছিলেন তেমনই আসানসোল থেকে লড়ছেন। অধীর গড়ে তৃণমূলের বাজি গুজরাট থেকে উঠে আসা প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান, আর বর্ধমান দুর্গাপুর থেকে লড়াইয়ের ময়দানে আরও এক প্রাক্তন ক্রিকেটার অবাঙালি মুখ কীর্তি আজাদ। কিন্তু কেন এই অবাঙালি মুখ, এই বহিরাগত কেন তৃণমূল কংগ্রেস ডেকে আনলো? তাদের অস্বস্তি বাড়াচ্ছে না? রাজার কাছেই যাব। রাজা, তোমার বিশ্লেষণ। দেখো, প্রথম কথা, এই যে 2021-এ যে স্লোগানটা রাখা হয়েছিল, বাংলা নিজের মেয়েকেই চায় বা বাংলা তার মেয়েকেই চায়, তৃণমূল কংগ্রেস এই স্লোগানটা রেখেছিল। এর সার্থকতাটা কোথায়? তৃণমূল কংগ্রেস যেটা মনে করে যে সেই লড়াইটা হয়েছিল নরেন্দ্র মোদী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। এখন এসেনশিয়ালি বিজেপিকে তৃণমূল কংগ্রেস কুইন্টেসেনশিয়াল বাঙালির দল বলে মনে করে না। যেকালে তাদের সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর আমলে, আডবাণীজিদের আমলে যখন যোগ ছিল, তারা দলে ছিলেন, সরকারে অংশগ্রহণ করেছিলেন, সেটা অন্য প্রশ্ন। কিন্তু সেই সময়টা, সেই পর্বটা তৃণমূল এখন বিস্মৃত, প্রায় ভুলে গেছে। তৃণমূল কিন্তু বলে যে এখনকার যে বিজেপি, সেই বিজেপি এসেনশিয়ালি বাঙালির দল নয়। তাই তারা পিকের পরামর্শে অমন একটি স্লোগান বেঁধেছিলেন। এবং এখন যে পুরো ব্যাপারটা ঘেঁটে গেছে তার অন্যতম কারণ কি? তৃণমূলকে এখন ডিফাইন করতে হবে বহিরাগত বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। এটা তৃণমূল তখন বলেছিল বিহার, উত্তরপ্রদেশ থেকে বড় বড় এইসব এই ট্রাঙ্কের মতো গাড়িতে করে অসংখ্য মানুষ, তারা এ রাজ্যের বাসিন্দা নন, তারা এ রাজ্যে প্রচারে আসছেন। এটাই তো হয়েছিল, যেটা দেখে বাঙালির একটা অংশ কিঞ্চিত কুণ্ঠাবোধ করেছিল এবং ভয় পেয়ে গিয়েছিল, তাহলে কি গোটা রাজ্যটাই বিহার, উত্তরপ্রদেশের মতো হয়ে যাবে? এটা ছিল তখনকার সংজ্ঞা। পরে তৃণমূল কংগ্রেস এই সংজ্ঞাটাকে আর আনকন্ট্রোলড হয়ে গেছে। এবার বহিরাগত বলে বলে এখন তৃণমূল কংগ্রেস নিজের জাতাকলে নিজেই ফেঁসে গেছে বলে মনে করা হচ্ছে। এবার আমি বলি, সুখেন্দু শেখর রায়, একটু পরেই আমরা সেই বাইটটা শোনাবো দর্শকদের। তিনি বর্ষিয়ান সাংসদ। রাজা শুনিয়ে নি সুখেন্দু শেখরের বক্তব্য শুনিয়ে নি, তারপর আবার তোমার কাছে আসছি। এসব জানে না, কিছু না। বহিরাগত মনমোহন সিং তো আসামের বাসিন্দা ছিলেন নাকি কখনো? একবার প্রণব মুখার্জি গুজরাট থেকে রাজ্যসভার মেম্বার হয়েছিলেন। তো কখনোই তো এই কথাগুলো বহিরাগত প্রসঙ্গটা, এবং প্রত্যেকে জিতেছেন আমি যাদের নামগুলো বললাম, নির্ভর করছে গ্রহণযোগ্যতা। প্রশ্নটা হচ্ছে গ্রহণযোগ্যতা। ইউসুফ পাঠানের কত গ্রহণযোগ্যতা আর অধীর চৌধুরীর কত গ্রহণযোগ্যতা, সেটা এবার নির্বাচনে দেখা যাবে, ফলাফলে বোঝা যাবে। রাজা, তোমার বিশ্লেষণ। হ্যাঁ মঞ্জিরা, যেটা বলার চেষ্টা করছিলাম, প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের ভোটের স্ট্রেংথ ব্যবহার করে রাজ্যসভায় পাঠিয়েছিল। তৃণমূল কংগ্রেস অসমের কাছাড়ের কন্যা সুস্মিতা দেবকে পাঠিয়েছে রাজ্যসভায়। অর্থাৎ তুমি যদি রাজ্যসভা এবং লোকসভা দুটোই দেখো, তাহলে দেখবে শুধু লোকসভায় প্রার্থী তাই নয়, রাজ্যসভায় বাংলার স্ট্রেংথকে ব্যবহার করে কাজে লাগিয়ে বাইরে তৃণমূল কংগ্রেস, বাইরের যারা এই রাজ্যের বাসিন্দা নন তাদের মুখ করে পাঠিয়েছেন রাজ্যসভায়। তাহলে প্রশ্ন হচ্ছে সেই দল কি করে বহিরাগত প্রশ্ন তোলে? আসলে পুরো ব্যাপারটা সুখেন্দু শেখর রায় যথার্থ বলেছেন। তিনি তার দলকে কিন্তু অস্বস্তিতেও ফেলেছেন। তিনি বলেছেন এটা আবোল তাবোল প্রলাপ। আরে ভাই, মানুষকে যদি মানুষ জেতায় তখন আর এগুলো বহিরাগত বা অবহিরাগত কিছুই থাকে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কিছু ডেফিনিট প্রশ্ন আছে। যেহেতু তৃণমূল এই ব্যাপারটা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিল, তাই তৃণমূলকে এখন সেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আদারওয়াইজ মনমোহন সিং, তিনি তো অসম থেকে রাজ্যসভায় গিয়েছিলেন। প্রণববাবু জীবনে প্রথম 69 বছর বয়সে প্রথম জঙ্গিপুর থেকে যেতেন, তার আগে তিনি রাজ্যসভা থেকে যেতেন। তাহলে এবং অন্য রাজ্য থেকেও গেছেন এমনও হয়েছে। তাহলে তারা কি বহিরাগত? যথার্থ প্রশ্ন তুলেছেন সুখেন্দু শেখর রায়। আশা করি তৃণমূল নেতৃত্বই এর উত্তর দেবেন।